দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে নাগপুরের খবরে নজর রাখবো। নাগপুরের হিংসা পরিকল্পিত। দেবেন্দ্র ফডনবিস তিনি এমনটাই বলেছেন। শহরের 30% এলাকায় কারফিউ জারি করা হয়েছে। আমরা দেখেছি গত সোমবার থেকে দফায় দফায় সাম্প্রদায়িক অশান্তির ছবি দেখা গিয়েছিল নাগপুরে। মূলত ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে প্রথমে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন এবং তারপর সেই মিছিলকে কেন্দ্র করেই হিংসা পরিস্থিতি তৈরি হয়। ইট পাথর বৃষ্টি, অগ্নিসংযোগ বাদ যায়নি কোনো কিছুই। শহরের 30% এলাকায় কারফিউ জারি। নাগপুরের মহল সহ অধিকাংশ এলাকাতেই পুলিশের ফ্ল্যাগ মার্চ। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নাগপুরের হিংসা পরিকল্পিত, এমনটাই বললেন দেবেন্দ্র ফডনবিস। নাগপুরের মহল সহ অধিকাংশ এলাকাতেই পুলিশের ফ্ল্যাগ মার্চ। পাশাপাশি এই বজরং দলের কর্মী সহ 1200 জনের বিরুদ্ধে এফআইআর, বিএইচপি ও বজরং দলের কর্মী সহ 1200 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, নাগপুরে গত সোমবার থেকে যে দফায় দফায় সাম্প্রদায়িক অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছিল, মূলত ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে যে মিছিল এবং তারপর সেই মিছিলকে কেন্দ্র করে হিংসা পরিস্থিতি, দেবেন্দ্র ফডনবিস তিনি কি বললেন, তার ঠিক কি অবস্থান এ বিষয়ে? দেখো, দেবেন্দ্র ফডনবিসের যে কথা আমাদের কাছে এসেছে তাতে তিনি বলেছেন যে এই হামলা পূর্ব পরিকল্পিত হামলার কথা যখন ওঠে এবং যেখানে নাগপুরের মতো একটা প্রথম শ্রেণীর শহর এবং যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে দেশের অন্যতম সেরা শহর, সেখানে একটা পূর্ব পরিকল্পিত হিংসার ঘটনা ঘটছে। কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে নেই এবং দুদল মানুষের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যথেচ্ছ ইট ছোড়াছুড়ি, অগ্নি সংযোগ, এমনকি আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে কিনা সেটাও দেখতে হবে। পেট্রোল বোমা ধরনের অস্ত্র ব্যবহার, এত সব কিছু হয়ে গেল, সেগুলো জোগাড় করা হলো, রাখা হলো, সব কিছু হলো, গোয়েন্দা সম্পূর্ণ অন্ধকারে রইলেন। এটা কি করে কিভাবে হতে পারে, এ সমস্ত নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আমাদের মনে আছে 2020 সালে যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল, পরবর্তীকালে আমরা বুঝেছিলাম যে সেই দাঙ্গা আসলে শুরু করেছিল হিন্দুত্ববাদীরা এবং মুসলিম মহল্লাগুলোর মধ্যে গিয়ে সাংঘাতিক অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু তখন কোভিডের লকডাউন, আধা লকডাউন, এই পরিবেশে সে নিয়ে তেমন কিছু শোরগোলও ওঠেনি, মিডিয়াতেও খুব সামান্য রিপোর্ট করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি যে ঘটনা শুরু হলো একটা সিনেমা নিয়ে। সব থেকে দুশ্চিন্তার ব্যাপার কোথায় কোথায় আমরা রয়েছি, যে একটা সিনেমা ছাওয়া বলে একটা সিনেমা, সেখানে ইতিহাস বিকৃত করে দেখানো হলো। ঔরঙ্গজেব খুব অত্যাচারী ছিলেন এবং শিবাজির আত্মীয় বা শিবাজির পুত্র তাদেরকে খুব অত্যাচার করেছিলেন, এই ধরনের একটা কথা দেখানো হলো এবং তাতেই লোকেরা, ওখানকার লোকেরা সব কনভিন্সড হয়ে গেল যে তাহলে ঔরঙ্গজেব অত্যাচারী ছিলেন। এখন ঔরঙ্গজেব অত্যাচারী ছিলেন, তিনি তো মরে গেছেন কয়েকশো বছর আগে, তার তো আর জেল ফাঁসি হতে পারে না। তাহলে কি করা যায়, তার সমাধিটা গিয়ে ভেঙে দেওয়া যায়। সেই সমাধি ভাঙতে চললেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের লোকেরা। এবারে যাদের সমাধিটা যাদের কাছে প্রিয় তারা বাধা দিলেন এবং তারপর থেকেই শুরু হয়ে গেল একটা হিংসার পরিস্থিতি, সাংঘাতিক হিংসার পরিস্থিতি। কারফিউ জারি করতে হলো, প্রায় 10,000 পুলিশ টহল দিচ্ছে ওই মহল এলাকা, নাগপুরের যে কেন্দ্রে মহল এলাকা এবং তার চারপাশের সংবেদনশীল এলাকাগুলোতে। আদৌ এটা ঘটতে পারলো কেন? সমাধি ভেঙে দাও, এই মিছিল করতে পারলো কেন? এই জবাব কে দেবে? এর জন্যই কি এত ভোটে জেতানো হয়েছিল বিজেপি জোটকে? এই প্রশ্ন কিন্তু আজকে উঠে যাচ্ছে। প্রশ্ন তুলছেন উদ্ধব ঠাকরে, প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতারা এবং ভয়ানক পরিস্থিতি নাগপুরে। সেই পরিস্থিতি আরো ছড়িয়ে পড়বে নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সেদিকেই নজর পর্যবেক্ষকদের। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নাগপুরের হিংসা পরিকল্পিত, এমনটাই বলছেন দেবেন্দ্র ফডনবিস। নাগপুরের এখনো পর্যন্ত 30% এলাকায় কারফিউ জারি। বিএইচপি ও বজরং দলের কর্মী সহ 1200 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নাগপুরের মহল সহ অধিকাংশ এলাকাতেই পুলিশের ফ্ল্যাগ মার্চ।